শ্যামল ও রুমার বিয়ের ৩ বছর কেটে গিয়েছিল। তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসায় ভরা, কিন্তু ভবিষ্যতের স্বপ্ন পূরণের তাগিদে শ্যামলকে নিতে হয়েছিল এক কঠিন সিদ্ধান্ত। ৩৩ বছর বয়সী শ্যামল তার সুন্দরী স্ত্রী রুমাকে তার বাবা রবীন্দ্রনাথের কাছে রেখে বিদেশে অর্থ উপার্জনের জন্য চলে গেল। রুমার বয়স ছিল ২৮ বছর, এতটাই মোহময়ী যে একবার দেখলে সবাই তার রূপে মুগ্ধ হয়ে যেত। তার চোখ ছিল গভীর হ্রদের মতো শান্ত ও রহস্যময়, যেখানে ভালোবাসার প্রতিচ্ছবি ফুটে উঠত। মুখ ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, যা রাতেও আলো ছড়াত। আর তার হাসি ছিল এতটাই নির্মল ও মন ছুঁয়ে যাওয়া যে কোনো হৃদয়কে মুহূর্তেই জয় করে নিত। তার রূপের ঝলকে চারপাশে যেন এক স্বর্গীয় আভা ছড়িয়ে পড়ত। শ্যামলের মা বহু বছর আগে মারা গিয়েছিলেন। মায়ের অনুপস্থিতি পরিবারের ওপর এক গভীর প্রভাব ফেলেছিল। তার বাবা রবীন্দ্রনাথ, যিনি এখন ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধ, একাকিত্বে জীবন কাটাচ্ছিলেন। মায়ের মৃত্যুর পর থেকেই তার জীবনে নেমে এসেছিল এক অসহনীয় শূন্যতা। রবীন্দ্রনাথের জীবনে সুখের কোনো চিহ্ন ছিল না। তার মুখে বিষণ্ণতার রেখা এবং হৃদয়ে বহু বছরের একাকিত্বের ভারে চাপা পড়েছিল। তিনি যেন নীরবে এক অদৃশ্য বোঝা বয়ে চলেছিলেন। শ্যামল বিদেশ যাওয়ার সময় তার বাবাকে বলেছিল, বাবা, রুমা তোমারই মেয়ে, ওর খেয়াল রেখো, আমি জানি ও তোমাকে একা থাকতে দেবে না। রবীন্দ্রনাথ মাথা নেড়েছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারছিল না। তার অন্তরে এক অজানা আশঙ্কার ঢেউ উঠেছিল, যা ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছিল। বিদেশ যাবার পর প্রথম কয়েক মাস শ্যামল নিয়মিত রুমা ও রবীন্দ্রনাথের খোঁজ নিত। ফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখত, ভিডিও কলে তাদের হাসি ঠাট্টা দেখত। রুমাও স্বামীর অনুপস্থিতিতে রবীন্দ্রনাথের যত্ন নিত, যেন নিজের বাবার মতোই। কিন্তু সময় যত গড়াতে লাগল, শ্যামলের ফোন কল কমে আসতে শুরু করল। কাজের চাপ এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে সে ধীরে ধীরে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করল। অন্যদিকে রুমাও নিজের ভেতরে এক চাপা কষ্ট অনুভব করত। স্বামীর অনুপস্থিতি তার জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করেছিল, যা পূরণ করা কঠিন ছিল। রাতের নিস্তব্ধতা তাকে আরও বেশি একাকী করে তুলত। একদিন সন্ধ্যায়, যখন সূর্য দিগন্তে ডুবছিল এবং আকাশ কমলা রঙের রাঙা হয়ে উঠছিল, এক অদ্ভুত নীরবতা সারা বাড়ি ঘিরে রেখেছিল। সেই মুহূর্তে রুমা তার শ্বশুর রবীন্দ্রনাথের জন্য রাতের খাবার নিয়ে তার ঘরে গেল। ঘরটি ছিল সাদামাটা, কিন্তু সেটিতে ছিল পুরনো দিনের স্মৃতির ছাপ। দেয়ালে পুরনো দিনের ছবি টাঙানো ছিল, যা পরিবারের অতীত ইতিহাস তুলে ধরছিল। আরেকটি আরামকেদারা রবীন্দ্রনাথের প্রিয় স্থান হয়ে উঠেছিল, যেখানে তিনি ঘণ্টার পর ঘণ্টা নীরবে বসে থাকতেন। রবীন্দ্রনাথ সেই আরামকেদারায় বিষণ্ণ বসেছিল, তার চোখ মাটির দিকে ঝুঁকেছিল এবং মুখে এক একাকিত্বের গভীর ছাপ ছিল। তার নীরবতা যেন এক সমুদ্র গভীর দুঃখের কথা বলছিল। রুমা সুগন্ধি ডাল, ভাত এবং টাটকা সবজির থালা সাবধানে টেবিলে রাখল। খাবারের সুবাস ঘরে ছড়িয়ে পড়ল, কিন্তু রবীন্দ্রনাথের বিষণ্ণতা কাটছিল না। সে নরম সুরে জিজ্ঞাসা করল, বাবা, কি হয়েছে? আপনি আজ এত বিষণ্ণ কেন? শরীর খারাপ লাগছে? রবীন্দ্রনাথ এক দীর্ঘ, গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে মাথা তুলে রুমার দিকে তাকাল। তার চোখে ছিল এক অসহনীয় যন্ত্রণা। বেটি, সে শান্ত কণ্ঠে বলল, বহু বছর হয়ে গেল আমি একাকী জীবন কাটাচ্ছি। শ্যামলের মা চলে যাবার পর থেকে এই শূন্যতা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই একাকিত্ব আমাকে রাতে ঘুমোতে দেয় না, দিনের বেলায়ও শান্তি দেয় না। এখন আমার আর সহ্য হয় না। তার কণ্ঠে ছিল চাপা ব্যথা এবং চোখে এক অদ্ভুত করুণা, যা রুমার হৃদয়কে স্পর্শ করল। রুমার মন গলে গেল, সে সহানুভূতিতে ভরে উঠল এবং তৎক্ষণাৎ রবীন্দ্রনাথের কাছে আরামকেদারায় বসে পড়ল। সে তার হাতে হাত রেখে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি আপনার কাছে। শ্যামল বিদেশ থাকলেও আমি তো আপনার পাশেই আছি। রবীন্দ্রনাথ অবাক হয়ে রুমার দিকে তাকাল। তার সৌন্দর্য তাকে সবসময় আকর্ষণ করত, কিন্তু আজ তার কথায় এক অদ্ভুত উষ্ণতা ছিল, যা তার হিমশীতল হৃদয়ে এক নতুন আশার আলো জ্বেলে দিল। হ্যাঁ বেটি, তুমি তো আছো, কিন্তু দিনের বেলা তো কাজের ব্যস্ততায় কেটে যায়। রাতের একাকিত্ব আমার পিছু ছাড়ে না। রাতের নিস্তব্ধতা আমার আত্মাকে ছিঁড়ে খায়। তার কণ্ঠে এক অদ্ভুত তীব্রতা ছিল, যা তার অসহায়ত্বকে আরও স্পষ্ট করে তুলল। রুমা হালকা হাসির সাথে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো আপনার একাকিত্বের সঙ্গী। যখনই আপনার একা লাগবে আমি আপনার পাশে থাকব, আপনার কথা শুনব। এটা শুনে রবীন্দ্রনাথের মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা আসলো। সে রুমার দিকে গভীরভাবে তাকাতে লাগল, যেন তার কথাগুলো তার হৃদয়ে নতুন কোনো উদ্দীপনা জাগিয়ে তুলেছে। রুমা ধীরে ধীরে বলল, বাবা, শ্যামল চলে গেছে ৩ বছর হয়ে গেল। আমিও তো একাকী। আমারও মন চায় কেউ আমার একাকিত্ব ভাগ করে নিক। তার কণ্ঠে সত্যতা ছিল এবং চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, যা রবীন্দ্রনাথের হৃদয়ে ঝড় তুলল। রবীন্দ্রনাথের হৃদয় দ্রুত ধুক্কুর করতে লাগল।
বহু বছর ধরে একাকী এই বৃদ্ধ লোকটি প্রথমবারের মতো কারো কথায় এত উষ্ণতা অনুভব করছিল। রুমার কথাগুলো তার জীবনে নতুন এক পথের ইঙ্গিত দিচ্ছিল। রুমা রবীন্দ্রনাথের নীরবতা বুঝল। সে ধীরে ধীরে উঠে রবীন্দ্রনাথের আরও কাছে এলো। তার উষ্ণ নিঃশ্বাস রবীন্দ্রনাথের গায়ে লাগছিল। বাবা, আপনি একা নন। আমরা দুজনেই একে অপরের একাকিত্ব ভাগ করে নিতে পারি, একে অপরের পাশে থাকতে পারি। রবীন্দ্রনাথের চোখে বিস্ময় এবং ইচ্ছার এক অদ্ভুত মিশ্রণ ছিল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ তার গলায় আটকে গেল। রুমার কথাগুলো তার হৃদয়ে এমন এক আগুন ধরিয়ে দিল, যা বহু বছর ধরে নিভেছিল। সে ধীরে ধীরে রুমার হাত ধরল এবং বলল, বেটি, তুমি সত্যি বলছ, আমরা দুজনেই একাকী। রুমা হালকা মাথা নাড়ল এবং তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, যা তাদের ভাগ্যের এক নতুন অধ্যায় লিখছিল। দুজনেই একাকিত্ব তাদের একে অপরের কাছাকাছি নিয়ে এলো। রাত গভীর হতে লাগল এবং তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হতে লাগল। রবীন্দ্রনাথের হৃদয়ে বহু বছরের একাকিত্ব গলে যাচ্ছিল এবং রুমার কথাগুলো তাকে নতুন জীবন দিচ্ছিল। তারা দুজনেই একে অপরের একাকিত্বের সঙ্গী হয়ে উঠল। কিন্তু এই সম্পর্ক কোথায় যাচ্ছিল তার আন্দাজ হয়তো দুজনের কেউই করতে পারছিল না। এই নতুন সম্পর্কের ভিত্তি ছিল একাকিত্ব, যা তাদের জীবনে নতুন এক মোড় এনেছিল। রুমা ও রবীন্দ্রনাথের মধ্যে একাকিত্বের সম্পর্ক গভীর হচ্ছিল। রাতের নীরবতায় তাদের কথা, তাদের হাসি এবং তাদের ঘনিষ্ঠতা ঘরের শূন্য দেয়ালগুলোকে এক অদ্ভুত উষ্ণতায় ভরে তুলছিল। রবীন্দ্রনাথ, যে বহু বছর ধরে একাকিত্বের শীতল রাতে কাঁদত, এখন রুমার উপস্থিতিতে এক অদ্ভুত শান্তি অনুভব করত। রুমাও যে শ্যামলের অনুপস্থিতিতে ৩ বছর ধরে একা ছিল, রবীন্দ্রনাথের কথায় এক অদ্ভুত সান্ত্বনা পেত। দুজনেই একে অপরের জন্য সেই আশ্রয় হয়ে উঠেছিল, যা তাদের বহু বছর ধরে প্রয়োজন ছিল। কিন্তু এই সম্পর্ক, যা একাকিত্ব থেকে শুরু হয়েছিল, এখন এক বিপজ্জনক মোড়ে এসে পৌঁছেছিল। একদিন রাতে, যখন রুমা এবং রবীন্দ্রনাথ রাতের খাবারের পর বসে গল্প করছিল, রুমা রবীন্দ্রনাথকে বলল, বাবা, আপনি কি কখনো ভেবেছেন যে জীবনে আবার ভালোবাসা পাওয়া যেতে পারে? মানুষ কি দ্বিতীয়বার প্রেমে পড়তে পারে? রবীন্দ্রনাথ এক মুহূর্তের জন্য নীরবতা অবলম্বন করল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, বেটি, আমার বয়সে ভালোবাসার কথা ভাবনাটা অদ্ভুত লাগে। জীবন তো প্রায় শেষ, কিন্তু তোমার কথাগুলো আমাকে এটা ভাবতে বাধ্য করেছে যে হয়তো সত্যিই ভালোবাসার কোনো বয়স নেই। রুমা হাসির সাথে তার দিকে তাকালো এবং বলল, বাবা, ভালোবাসার কোনো বয়স হয় না। এটা কেবল হৃদয়ের অনুভূতি। নতুনভাবে জীবন শুরু করার জন্য কখনো দেরি হয় না। তার কণ্ঠে এক অদ্ভুত উষ্ণতা ছিল এবং রবীন্দ্রনাথের হৃদয়ে এক ঝড় বয়ে গেল। তার পুরনো নিভে যাওয়া আবেগগুলো যেন নতুন করে জেগে উঠছিল। সময় কেটে গেল এবং দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগল। তারা একে অপরের সান্নিধ্যে অদ্ভুত শান্তি খুঁজে পেত। রবীন্দ্রনাথ যে একসময় তার জীবন নিয়ে চিন্তিত ছিল, এখন রুমার প্রতিটি কথা, প্রতিটি হাসিতে বাঁচার কারণ খুঁজত। তার জীবনের প্রতিটি মুহূর্ত রুমার আশেপাশে কেন্দ্রীভূত হতে লাগল। রুমাও এই সম্পর্কে ডুবে যাচ্ছিল। শ্যামলের অনুপস্থিতি এবং রবীন্দ্রনাথের স্নেহ তাকে এক নতুন আশ্রয় দিয়েছিল। কিন্তু এই সম্পর্কের বাস্তবতা দুজনের জন্যই এক অদ্ভুত বিভ্রান্তি ছিল। তারা জানত যে এই সম্পর্ক সমাজের চোখে ভুল, এক মহাপাপ। কিন্তু একাকিত্বের আগুন তাদের হৃদয়কে এতটাই আঁকড়ে ধরেছিল যে তারা তা থামাতে পারল না। তারা যেন এক নিষিদ্ধ প্রেমের জালে জড়িয়ে পড়েছিল। একদিন সকালে হঠাৎ দরজায় কড়া পড়ল। রুমা রান্নাঘরে ছিল এবং রবীন্দ্রনাথ তার ঘরে বসেছিল। দরজার শব্দে রুমা চমকে উঠল। সে দরজা খুলতেই তার সামনে শ্যামল দাঁড়িয়েছিল। ৩ বছর পর সে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ফিরে এসেছিল। তার ফিরে আসা ছিল এক অপ্রত্যাশিত, যেন এক ঝলক বজ্রপাত। রুমার মুখে আনন্দ এবং উদ্বেগের এক অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া ছিল। শ্যামল! সে চিৎকার করে উঠল এবং তাকে আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরল। কিন্তু শ্যামলের মুখ ক্লান্ত ছিল এবং তার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যা রুমার মনে এক অজানা ভয় জাগিয়ে তুলল। সে ভাড়ের ভিতরে এসে তার বাবা রবীন্দ্রনাথকে দেখল, যে আরাম কেদারায় বসে অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল। শ্যামল বোম্মা এবং রবীন্দ্রনাথের মধ্যে এক অদ্ভুত নীরবতা দেখল। সেই নীরবতা ছিল খুব ভারী, যা স্বাভাবিক নয়। সে কিছু বুঝতে পারল না, কিন্তু তার মনে এক অদ্ভুত সন্দেহ জাগল। তাদের দুজনের চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা শ্যামলকে বিচলিত করল। বাবা, আপনি ঠিক আছেন? কোনো সমস্যা হয়নি তো? শ্যামল জিজ্ঞাসা করল। রবীন্দ্রনাথ ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ বেটা, সব ঠিক আছে। রুমা আমার অনেক খেয়াল রেখেছে, নিজের মেয়ের মতোই যত্ন করেছে। কিন্তু শ্যামলের চোখে সন্দেহের স্ফুলিঙ্গ জ্বলে উঠল। সে বুঝল কিছু একটা লুকোনো হচ্ছে। পরের দিন শ্যামল রুমার সাথে একা কথা বলল। তার কণ্ঠে ছিল গভীর সন্দেহ। রুমা, তোমার আর বাবার মধ্যে কি চলছে? তোমাদের আচরণ কেন এমন? রুমা ঘাবড়ে গিয়ে বলল, কিছুই না শ্যামল, তুমি কি ভাবছ? আমরা তো কেবল সাধারণ শ্বশুর বৌমার মতো ছিলাম। কিন্তু তার কণ্ঠ কাঁপছিল, যা তার মিথ্যাকে আরও স্পষ্ট করে তুলল। শ্যামল কিছু বলল না, কিন্তু তার হৃদয়ে এক ঝড় উঠছিল। সে বুঝল তার সন্দেহ ভিত্তিহীন নয়।
সেদিন রাতে সে রবীন্দ্রনাথকে কঠোর সুরে জিজ্ঞাসা করল, বাবা, তুমি আমার স্ত্রীর সাথে কি করেছ? কি ধরনের সম্পর্ক তৈরি করেছ আমার অনুপস্থিতিতে? রবীন্দ্রনাথের মুখে লজ্জা এবং ভয় ছিল। সে কিছু বলতে পারল না, যেন তার জিহ্বা অসাড় হয়ে গিয়েছিল। রুমা মাঝখানে এসে বলল, শ্যামল, তুমি ভুল বুঝছ, কোনো ভুল হয়নি। কিন্তু শ্যামলের রাগ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সে চিৎকার করে বলল, আমি সব বুঝি। তোমরা দুজনেই আমার অনুপস্থিতিতে কি করেছ তা আমি সব জানি। আমি কি এত বোকা যে কিছু বুঝব না? সেই মুহূর্তে ঘরে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। রবীন্দ্রনাথ এবং রুমা দুজনেই লজ্জিত এবং ভীত ছিল। যখন শ্যামলের রাগ আকাশ ছুঁয়েছিল, তাদের অপরাধবোধ তাদের মুখমণ্ডলকে বিবর্ণ করে দিয়েছিল। এই সম্পর্কের জটিলতা এখন এক বিপজ্জনক মোড়ে এসে পৌঁছেছিল, এবং কেউ জানত না যে এর পরিণতি কি হবে। শ্যামলের ক্রোধের আগুন সবকিছু পুড়িয়ে দিতে প্রস্তুত ছিল। শ্যামলের রাগ আকাশ ছুঁয়েছিল। বাড়ির বাতাসে উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছিল যে প্রতিটি শ্বাস ভারী লাগছিল। রুমা এবং রবীন্দ্রনাথ দুজনেই লজ্জিত এবং ভীত দাঁড়িয়েছিল। তাদের মুখমণ্ডল সাদা হয়ে গিয়েছিল। শ্যামলের প্রশ্নের কোনো উত্তর তাদের কাছে ছিল না, যেন তারা বাক্যহারা। তোমরা দুজনেই আমার পিঠের পেছনে কি করেছ? আমার অনুপস্থিতিতে আমার বিশ্বাসকে এমনভাবে কেন ভেঙেছ? শ্যামল আবার চিৎকার করে জিজ্ঞাসা করল। তার চোখে আগুন জ্বলছিল। রুমা অস্ত্রসিক্ত চোখে বলল, শ্যামল, তুমি ভুল বুঝছ। আমরা কিছু ভুল করিনি। এটা শুধু একাকিত্ব ছিল, আর কিছুই না। কিন্তু তার কণ্ঠে সেই আত্মবিশ্বাস ছিল না যা শ্যামলকে সন্তুষ্ট করতে পারত। তার কথাগুলো ছিল দুর্বল এবং কম্পিত। রবীন্দ্রনাথ নীরব ছিল। তার মাথা নিচু ছিল এবং তার মুখে লজ্জার গভীর রেখা ছিল। সে যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার অপরাধবোধ তাকে গ্রাস করছিল। শ্যামল একটা গভীর শ্বাস নিল এবং বলল, আমি এখানে আর এক মুহূর্তও থাকতে পারব না। তার কণ্ঠস্বর ছিল কঠোর এবং দৃঢ়। সে দ্রুত তার ব্যাগ তুলে ঘর থেকে বেরিয়ে গেল। রুমা তাকে থামানোর চেষ্টা করল। শ্যামল, যেও না, সবটা শোনো। কিন্তু শ্যামল তার দিকে একবারও তাকাল না, যেন রুমা তার কাছে অচেনা কেউ। রবীন্দ্রনাথ ধীরে ধীরে বলল, বেটা, থামো, সবটা শোনো। কিন্তু শ্যামল ঘুরে দাঁড়িয়ে রাগে ফুসফুসে বলল, বাবা, তুমি আমার ঘর নষ্ট করে দিয়েছ। তুমি আমার জীবন ভেঙে দিয়েছ। তোমাদের মতো বিশ্বাসঘাতকদের সঙ্গে আমি আর থাকতে পারি না। সেই রাতে শ্যামল বাড়ি থেকে চলে গেল, আর রুমা এবং রবীন্দ্রনাথ একা রয়ে গেল। তাদের সম্পর্কের প্রতিটি বন্ধন ছিন্ন হয়ে গেল। শ্যামল চলে যাওয়ার পর রুমা এবং রবীন্দ্রনাথ দুজনেই গভীর অপরাধবোধে ভুগছিল। তাদের একাকিত্ব হয়তো সাময়িকভাবে পূরণ হয়েছিল, কিন্তু এর বিনিময়ে তারা হারল তাদের পরিবারের শান্তি ও সম্মান। রুমা রাতের পর রাত কাঁদত। তার স্বামীর বিশ্বাস ভাঙার যন্ত্রণায় জর্জরিত ছিল। রবীন্দ্রনাথও অনুশোচনায় ভুগছিল। তার ছেলের সঙ্গে তার সম্পর্কের চিরতরে ভাঙন দেখে তার হৃদয় ভেঙে গিয়েছিল। তাদের জীবন যেন এক অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করেছিল, যেখানে কোনো আলোর রেখা ছিল না। কিছুদিন পর রবীন্দ্রনাথ এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। সে বহু বছর ধরে একটি মহিলার সাথে ফোনে কথা বলত, যার নাম রেখা। রেখা 43 বছর বয়স ছিল, আর রবীন্দ্রনাথের তার কথাগুলো মন ছুঁয়ে যেত। তার কণ্ঠস্বর ছিল মিষ্টি, যা রবীন্দ্রনাথের একাকী জীবনে এক ঝলক স্বস্তি এনে দিত। সে তাকে ভালোবাসতে শুরু করেছিল, অথবা হয়তো এটা একাকিত্বের আরেকটি অজুহাত, যা তাকে আবার একটি নতুন ভুল পথে ঠেলে দিচ্ছিল। একদিন রবীন্দ্রনাথ শ্যামলকে ফোন করে ডেকে বলল, বেটা, আমি বিয়ে করতে চাই। শ্যামল, যে এখনও তার বাবার উপর প্রচণ্ড রেগেছিল, অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই বয়সে বিয়ে? কোন মহিলা আপনাকে বিয়ে করবে বাবা? আপনি কি পাগল হয়ে গেছেন? রবীন্দ্রনাথ আত্মবিশ্বাসের সঙ্গে বলল, রেখা, সেই মহিলা যে আমাকে ভালোবাসে, সে আমার একাকিত্ব বুঝতে পারে। শ্যামল হাসল, বাবা, আপনি নিশ্চিত পাগল হয়ে গেছেন। কোনো ভালো মহিলা আপনাকে বিয়ে করবে না। এ কেবল আপনার একাকিত্বের ফল। কিন্তু রবীন্দ্রনাথ জিদ ধরল, এটা আমার বাড়ি এবং এখানে সেটাই হবে যেটা আমি চাইব। সে রেখাকে বাড়িতে ডাকল। যখন রেখা আসলো, শ্যামল দেখল যে সে কোনো তরুণী নয়, বরং 43 বছর বয়সী একটা সাধারণ মহিলা ছিল। তার চেহারায় ছিল এক অদ্ভুত চালাকি, যা শ্যামল যে খটকা লাগল। তার চোখগুলো যেন কিছু লুকানোর চেষ্টা করছিল। কিন্তু রবীন্দ্রনাথের উপর রেখার কথাগুলো জাদু করছিল। রেখা মিষ্টি কথায় রবীন্দ্রনাথকে মুগ্ধ করে রেখেছিল। রবীন্দ্রনাথ রেখাকে বিয়ে করল।
সেই বিয়ে ছিল সাধারণ, কিন্তু রবীন্দ্রনাথের চোখে ছিল এক নতুন আশার ঝলক। বিয়ের পর রবীন্দ্রনাথের আচরণ আরও বদলে গেল। রেখার প্ররোচনায় রবীন্দ্রনাথ শ্যামল এবং রুমাকে বাড়ি থেকে বের করে দিল। এখন এটা আমার বাড়ি, আর রেখা আমার স্ত্রী। তোমরা দুজনেই এখানে থাকতে পারবে না, তোমাদের নিজেদের পথ খুঁজে নিতে হবে। শ্যামল এবং রুমা, যারা ইতিমধ্যেই তাদের সম্পর্কের জটিলতায় জড়িয়েছিল, চুপচাপ বাড়ি ছেড়ে চলে গেল। তাদের কাছে আর কোনো উপায় ছিল না। রবীন্দ্রনাথ রেখার সাথে খুশি ছিল, কিন্তু তার এই খুশি বেশি দিন স্থায়ী হল না। কিছু মাস পর এক সকালে রবীন্দ্রনাথ ঘুম থেকে উঠে দেখল যে বাড়ি খালি। রেখা উধাও, আর বাড়ির সমস্ত মূল্যবান জিনিসপত্র, গয়না এবং টাকাও উধাও। রেখা তাকে সর্বশান্ত করে পালিয়েছিল। রবীন্দ্রনাথের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে রেখাকে ফোন করল, কিন্তু তার নাম্বার বন্ধ ছিল। সে বুঝল যে রেখা তাকে ধোঁকা দিয়েছে। তার হৃদয়ে এক বিশাল ভার চাপল। সে একা, বিষণ্ণ এবং লজ্জিত তার খালি বাড়িতে বসে রইল। তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ কাঁদতে কাঁদতে শ্যামলকে ফোন করল। ব্যাটা, আমি ভুল করেছি। রেখা আমাকে ছেড়ে চলে গেছে এবং সবকিছু নিয়ে গেছে। আমি সব হারিয়ে ফেলেছি। শ্যামল, যে এখন রুমার সাথে একটি ছোট ভাড়া বাড়িতে থাকত, চুপ রইল। তার হৃদয়ে তার বাবার জন্য রাগ তখনও ছিল, কিন্তু তার রবীন্দ্রনাথের অবস্থার জন্য করুণাও হল। প্রিয়াঙ্কা বিকাশে বলল, সে একা, আমাদের তার সাহায্য করা উচিত। যাই হোক না কেন, সে তোমার বাবা। কিন্তু শ্যামল কঠোর সুরে বলল, সে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, এখন সে নিজেই ভুগবে। আমি তাকে ক্ষমা করতে পারি না। রবীন্দ্রনাথ একাকিত্বে ডুবে গেল। তার ভুলগুলো তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল। বাড়ি, যেটা একসময় রুমা এবং শ্যামলের হাসিতে মুখরিত ছিল, এখন এক নির্জন স্থানে পরিণত হয়েছিল, যেখানে কেবল অতীতের স্মৃতির প্রতিধ্বনি ছিল। রবীন্দ্রনাথ প্রতি রাতে তার ভুলগুলোর জন্য অনুতপ্ত হতো, কিন্তু এখন সময় তার হাত থেকে বেরিয়ে গিয়েছিল। শ্যামল এবং রুমা তাদের জীবন নতুন করে শুরু করল, কিন্তু তাদের হৃদয়েও এক শূন্যতা রয়ে গেল, যা হয়তো কখনোই পূরণ হবে না। রবীন্দ্রনাথের একাকিত্ব এখন তার নিয়তি হয়ে উঠেছিল, এবং সে শিখেছিল যে একাকিত্বের অজুহাতে ভুল সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া কতটা ব্যয়বহুল হতে পারে। এই গল্পটি প্রমাণ করে যে আবেগপ্রবণ সিদ্ধান্ত এবং অনৈতিক সম্পর্ক কেবল ধ্বংসই ডেকে আনে। এই গল্পটির শিক্ষা হল যে একাকিত্ব একটি প্রাকৃতিক মানবিক অনুভূতি, কিন্তু তাকে পূরণ করার জন্য ভুল পথ বেছে নেওয়া ধ্বংসের কারণ হতে পারে। রবীন্দ্রনাথ এবং রুমা তাদের একাকিত্ব ভাগ করে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের সিদ্ধান্ত তাদের সম্পর্কগুলো নষ্ট করে দিয়েছে। রবীন্দ্রনাথের দ্বিতীয় বিয়ে এবং তার ধোঁকা খাওয়া এটা দেখায় যে আবেগের উপর নিয়ন্ত্রণ না রেখে এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া শুধুমাত্র ক্ষতিই ডেকে আনে। আমাদের সম্পর্কের কদর করা উচিত এবং তাদের সততা এবং বিশ্বস্ততার সাথে রক্ষা করা উচিত। যদি আমরা আমাদের দুর্বলতাগুলো ভুল উপায়ে পূরণ করি, তাহলে ফলাফল সবসময় অনুশোচনা এবং ক্ষতিই হবে। এই গল্প থেকে আমাদের এটা শেখা উচিত যে একাকিত্ব থেকে বেরিয়ে আসার বেস্ট উপায় হল প্রকৃত সম্পর্ক বজায় রাখা এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি এমন আকর্ষণীয় এবং শিক্ষামূলক গল্প পেতে পারেন। আপনার সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান।